এজেন্ট নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আমরা এজেন্টের ব্যক্তিগত সুনাম, তার আর্থিক সচ্ছলতা, পারিবারিক সুনামটাও অনেক ক্ষেত্রে দেখা হয়। এজেন্ট দেওয়ার ক্ষেত্রে অন্যতম একটি ক্রাইটেরিয়া হলো কোন অঞ্চল বা এলাকাগুলোতে আমাদের ব্যাংকিং সার্ভিসটা আমরা এখনো পৌঁছে দিতে পারছি না। যেখানে আমাদের ব্রাঞ্চ বা সাব ব্রাঞ্চ নেই, সেখানে কিন্তু আমাদেরকে কাস্টমারদের জন্য ব্যাংকিং সেবা দিতে হলে এজেন্টের মাধ্যমেই যেতে হবে। স্বাগত দর্শক, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ আয়োজন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবার A to Z। এ পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন SBSE ব্যাংকের হেড অফ রিটেল ডিস্ট্রিবিউশন জনাব রাশেদ আক্তার। আপনাকে স্বাগত দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের এই বিশেষ আয়োজনে। সাদমান শাহাদ ভাই, আপনাকে ধন্যবাদ এবং আমাদের গ্রাহকদেরকেও আমরা জানাচ্ছি অভিনন্দন। আর শুরুতেই জানতে চাচ্ছিলাম আসলে কিসের ওপর ভিত্তি করে আপনারা এজেন্ট নির্বাচন করে থাকেন? এজেন্ট নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আমরা এজেন্টের ব্যক্তিগত সুনাম, তার আর্থিক সচ্ছলতা, তার পারিবারিক সুনামটাও অনেক ক্ষেত্রে দেখা হয়, তার ব্যবসা পরিচালনার অভিজ্ঞতা এবং রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার রয়েছে যে আমরা এজেন্ট নির্বাচনের ক্ষেত্রে 50-50 রেশিও, নারী পুরুষের সমতার যে বিষয়টি রয়েছে, এই বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিয়ে আমরা এজেন্ট সিলেকশন করে থাকি। কেউ যদি নিজ ইচ্ছায় আগ্রহ থেকে এজেন্ট হতে চায়, সেক্ষেত্রে সে কোথায় যোগাযোগ করবে, কিভাবে যোগাযোগ করবে? কেউ যদি স্বেচ্ছায় আসতে চায়, সে কিন্তু আমাদের যে কোনো শাখা, উপশাখা অথবা এক্সিস্টিং যে এজেন্ট রয়েছে আমাদের সারা বাংলাদেশের, এর যে কোনো জায়গায় যে সরাসরি যোগাযোগ করতে পারে, অথবা আমাদের যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে 16327, এই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু সে এজেন্ট হওয়ার ব্যাপারে তার আগ্রহ যদি প্রকাশ করে, আমরা আমাদের এজেন্ট ব্যাংকিং ডিভিশন থেকে এবং রিটেল ডিস্ট্রিবিউশন ডিভিশন থেকেও কিন্তু তাদেরকে সহায়তা করি এজেন্ট হিসাবে ইনকর্পোরেট হওয়ার জন্য, এবং তাদেরকে সার্বিক তথ্য এবং আরও যে আনুষঙ্গিক সহায়তা রয়েছে, পরামর্শ রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা সেন্ট্রালি হেড অফিস থেকে দেওয়ার জন্য উদ্যোগ নিই। আপনারা আসলে এজেন্ট ব্যাংকিং অপারেশনে এসেছেন কবে থেকে এবং বর্তমান সারা দেশে আপনাদের এজেন্ট আউটলেটের সংখ্যা কত? এজেন্ট ব্যাংকিংয়ের জার্নিটা SBSE ব্যাংকে শুরু হয় 2022-এর মাঝামাঝিতে। সো এটা কিন্তু আমাদের এখন 36 এজেন্ট রয়েছে। আমরা এজেন্ট সিলেকশনের ব্যাপারে খুবই সিলেক্টিভ হতে গিয়েছি, কারণ এখানে কাস্টমারের সেফটি সিকিউরিটি ইস্যুটা কনসিডার করতে হয়েছে, তার আর্থিক নিরাপত্তার বিষয়টা এনশিওর করতে হয়েছে। সো আমরা কিন্তু সারা বাংলাদেশে গ্রাহক সেবাকে বিস্তৃত করার ক্ষেত্রে এজেন্ট ব্যাংকিংকে একটি অন্যতম চ্যানেল হিসেবে বিশ্বাস করি। যদি বলি কোনো এলাকায় আসলে এজেন্ট দেওয়ার ক্ষেত্রে আপনারা কোন কোন দিক বিবেচনায় নেন, কোন কোন বিষয়গুলো সামনে রেখে আপনারা তারপরে এজেন্ট নির্বাচন করেন? এজেন্ট দেওয়ার ক্ষেত্রে অন্যতম একটি ক্রাইটেরিয়া হলো কোন অঞ্চল বা এলাকাগুলোতে আমাদের ব্যাংকিং সার্ভিসটা আমরা এখনো পৌঁছে দিতে পারছি না। যেখানে আমাদের ব্রাঞ্চ বা সাব ব্রাঞ্চ নেই, সেখানে কিন্তু আমাদেরকে কাস্টমারদের জন্য ব্যাংকিং সেবা দিতে হলে এজেন্টের মাধ্যমেই যেতে হবে। সো দ্যাট অলওয়েজ গেট দ্য টপ মোস্ট প্রিভিলেজ। এর পাশাপাশি আমাদের আরও কিছু বিষয়কে কিন্তু লক্ষ্য রাখতে হয়। সে জায়গায় গ্রাহকের লেনদেনের জন্য আর্থিক সুব্যবস্থা করা, ক্যাশ ফ্লোটা যাতে অ্যাভেলেবল রাখা যায় আমাদের এজেন্ট ব্যাংকিং সেন্টারে, সেটাকে গুরুত্ব দেওয়া হয়। সেখানে কী পরিমাণ গ্রাহক রয়েছে, গ্রাহকের চাহিদা রয়েছে, এবং আমরা যে ধরনের ব্যাংকিং এবং সার্ভিসগুলো আমাদের গ্রাহকদের দিতে চাই, বাণিজ্যিক সার্ভিসগুলো আমরা যেটা দিতে চাই, এবং SME কৃষি লোনের আমাদের যে পণ্য এবং সার্ভিসগুলো রয়েছে, সেই সেগমেন্টটা কোন এলাকাতে সবচেয়ে বেশি অ্যাভেলেবল রয়েছে, এই সার্বিক বিষয়গুলো কিন্তু এজেন্ট নির্বাচনের ক্ষেত্রে এবং এরিয়া নির্বাচনের ক্ষেত্রে আমরা প্রায়োরিটাইজ করে থাকি। মূল ব্যাংক আসলে এজেন্টের সাথে কিভাবে প্রফিট শেয়ার করে? মূল ব্যাংক কিন্তু প্রফিটগুলো বিভিন্নভাবে শেয়ার করে। প্রফিট শেয়ারের একটি অন্যতম মাধ্যম হলো কাস্টমার যে অ্যাকাউন্টগুলো ওপেন করে এবং যে ধরনের ডিপোজিট রিলেশনগুলো মেনটেন করে, সেইটার এগেনস্টে কিন্তু তাকে প্রফিট দেওয়া হয়। ধরুন একটি এজেন্ট ব্যাংকিং সেন্টারে 10 কোটি টাকা রয়েছে, তার ভিতরে কিছু রয়েছে সিডি অ্যাকাউন্টে, কিছু রয়েছে আপনার সেভিংস অ্যাকাউন্টে, কিছু রয়েছে ফিক্সড ডিপোজিট নেচারে। এজেন্ট কিন্তু সবচেয়ে বেশি প্রফিট আর্ন করে সিডি অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট ব্যালেন্সগুলো মেনটেন করে সেইটার এগেনস্টে। এক্ষেত্রে কোনো ব্যাংক 3-4-5% পর্যন্ত প্রফিট শেয়ার করে থাকে হাইয়েস্ট। সেভিংস অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট মেনটেন করে তার জন্য কিন্তু 2-3% তারা প্রফিট আর্ন করে। একটু SBSEর জায়গায় যদি আসি, আসলে আপনারা প্রফিট শেয়ার করছেন কত পার্সেন্ট? আমরা এখন পর্যন্ত 3, 2 এবং 1-এ আমরা এতদিন পর্যন্ত আমরা প্রফিট শেয়ার করেছি। আমরা রিসেন্টলি এই জায়গাগুলোতে একটু চেঞ্জেস আনার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যে আমাদের এজেন্টদেরকে সিডি অ্যাকাউন্টের এগেনস্টে, যেটাকে আমরা নো কস্ট ডিপোজিট বলি, সেখানে কিন্তু সর্বোচ্চ 5% পর্যন্ত দেওয়ার জন্য আমরা নীতিগত একটা পরিকল্পনা আমাদের রয়েছে। এবং এর পাশাপাশি আমাদের FDR এবং সেভিংস অ্যাকাউন্টের এগেনস্টেও কিন্তু আমরা প্রফিটটা গ্র্যাজুয়ালি আরও বাড়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছি। এর বাইরেও কিন্তু সে যে অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ আমরা একটা ব্যাংক যেটা গ্রাহকের কাছ থেকে পায় বা SMS চার্জ পায়,
অথবা একটা রেমিটেন্স আসলে যে আর্নিংগুলো হয়, সেই সবগুলো সেগমেন্টেই কিন্তু আমরা এজেন্টকেও আমরা প্রফিট শেয়ারিং করি। যদি বলি একটু ঝুঁকির কথা, গ্রাহকদের আমরা নানা ধরনের বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা সামনে আসে এজেন্ট ব্যাংকিংকে কেন্দ্র করে, জি। তো এই ঝুঁকিগুলো আসলে আপনারা কোথায় কোথায় দেখছেন এবং ঝুঁকি মোকাবেলায় আপনারা আসলে কী ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন, কী ব্যবস্থা নিচ্ছেন? এজেন্ট ব্যাংকিংয়ের ক্ষেত্রে এবং ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে একটা ঝুঁকি হচ্ছে গ্রাহকের সচেতনতা। গ্রাহক যত বেশি সচেতন হবে তত কিন্তু তার আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। আমাদের ক্ষেত্রে আমরা এসবিএসসি ব্যাংকে যেটা করেছি, আমরা গ্রাহককে সচেতন করার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই দুটো কিন্তু আমরা সক্রিয়ভাবে পরিচালনা করি। এর পাশাপাশি আমরা এসএমএসের মাধ্যমে তাদেরকে সচেতন করি, তাদের ট্রানজ্যাকশনের এগেনস্টে কিন্তু আমরা তাদেরকে ইনফর্ম করি যে এই ট্রানজ্যাকশনটি সম্পন্ন হয়েছে। পাশাপাশি আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের উদ্যোগ কিন্তু গ্রহণ করা হয়েছে। এজেন্ট ব্যাংকিংয়ের ক্ষেত্রে আপনারা জানেন যে এটা ক্যাশ উইথড্র করতে হলে কিন্তু থাম্ব প্রিন্ট দিয়ে তাকে টাকাটা উইথড্র করতে হয়। সো এই ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই নিরাপদ একটা ব্যাংকিং ব্যবস্থা, কারণ আপনার থাম্ব প্রিন্ট এটা কিন্তু ডুপ্লিকেশনের সুযোগ নেই। আপনি যখন থাম্বটা প্রেস করে আপনি টাকা উইথড্র করছেন, এটা কিন্তু আপনাকে একটা নিরাপদ ব্যাংকিংয়ের ভিতর দিয়ে আপনাকে নিয়ে যাচ্ছে। তার পাশাপাশি কিন্তু আবার এসএমএস ট্রানজ্যাকশন অ্যালার্টেরও ব্যবস্থা করা হয়। সো এবং জমার ক্ষেত্রেও কিন্তু আমরা একটা ডিজিটাল জমা রসিদ দিই এবং অথেন্টিসিটিটা এনশিওর করি। যদি একটু এজেন্টের কথায় আসি, এজেন্টে তো আসলে একটা মূল ব্যাংক না, এখানে কিছুটা পার্থক্য আছে। এজেন্টের সাথে মূল ব্যাংকের পার্থক্য কোথায়? এজেন্টের সাথে মূল ব্যাংকিংয়ের খুব যে দৃশ্যমান অনেক বড় পার্থক্য রয়েছে সেটা নেই, কারণ বেসিক রিটেল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, রিটেল ব্যাংকিং মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কাস্টমার কিন্তু জমা এবং উত্তোলন এগুলো করতে পারছে, যদিও কিছুটা রেস্ট্রিকশন রয়েছে। যেমন সিডি অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনের ক্ষেত্রে জমার ক্ষেত্রে 6 লক্ষ টাকা জমা দেওয়া যায় একদিনে, 5 লক্ষ টাকা উইথড্র করা যায়। সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে 4 লক্ষ টাকা জমা দেওয়া যায়, 3 লক্ষ টাকা উইথড্র করা যায়। এরকম কিছু ছোটোখাটো রেস্ট্রিকশন রয়েছে, কিন্তু গ্রাহক কিন্তু তার ব্যক্তিগত এবং দৈনন্দিন ট্রানজ্যাকশনগুলো ব্রাঞ্চে যেমন করতে পারছে, এজেন্টেও যেও কিন্তু নিরাপদে সেই ট্রানজ্যাকশনগুলো করতে পারছে। এর বাইরে আমরা যেমন ব্রাঞ্চ ব্যাংকিং থেকে বড় কর্পোরেট লোনগুলো দেওয়া হয় বা বড় কর্পোরেট ডিপোজিট কালেক্ট করা হয়, এজেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা বেসিক্যালি ফোকাস করি হচ্ছে প্রান্তিক লেভেলের যে গ্রাহক রয়েছে তাদেরকে অনবোর্ড করার চেষ্টা করি, তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি। এগুলো কিন্তু ডিসকারেজ করা হয় এজেন্ট ব্যাংকিংয়ের ক্ষেত্রে। আর একটা যদি দৃশ্যমান পার্থক্য বলেন যে এডি লাইসেন্স ব্রাঞ্চগুলো যে ধরনের ফরেন ট্রেডের সার্ভিসগুলো দেয়, এজেন্টকে কিন্তু যেহেতু এজেন্টের ম্যান পাওয়ারের সীমাবদ্ধতা রয়েছে, আদার্স রিসোর্সের সীমাবদ্ধতা রয়েছে, সেই ফরেন ট্রেডের ট্রানজ্যাকশনগুলো কিন্তু এজেন্ট ব্যাংকিংয়ে থাকে না, যেটা ব্রাঞ্চে থাকে। এজেন্টের কথা যেটা বললেন যে প্রান্তিক পর্যায়ের মানুষজনদেরকে আসলে ব্যাংকিং সেবায় নিয়ে আসার জন্য এজেন্ট মূলত কাজ শুরু করেছে, তো সেখান থেকে যদি বলি মানুষের আসলে ব্যক্তিগত জীবন হোক, সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হোক, লোনের একটা দরকার পড়ে, ঋণের দরকার পড়ে, এবং আপনি বললেন যে কর্পোরেট লোন বা বড় লোনগুলো ব্রাঞ্চ থেকে দেওয়া হয়। এজেন্ট থেকে কি মানুষের যেই আর্থিক বিভিন্ন সময় যে সহযোগিতা বা লোনের দরকার পড়ে, সেখান থেকে আসলে এজেন্টের মাধ্যমে কি লোন পেতে পারে কিনা? অবশ্যই পারে। স্পেশালি এই ক্ষেত্রে আমরা বলবো যে এজেন্টের মাধ্যমে কিন্তু আমরা ক্ষুদ্র লোন, কৃষি লোনটাতে কিন্তু আমরা এজেন্টে একটা বড় সেগমেন্ট, যার মাধ্যমে সারা বাংলাদেশে প্রান্তিক লেভেলে আমরা কৃষকের কাছে, শ্রমজীবী মানুষের কাছে কিন্তু এই লোনগুলো আমরা পৌঁছে দেওয়া সম্ভব। রিটেল লোন এবং এসএমই লোনও কিন্তু দেওয়ার সম্ভব সুযোগ রয়েছে, এবং আমাদের ব্যাংক থেকে কিন্তু আমরা এজেন্টের মাধ্যমে লোন দিচ্ছি প্রান্তিক লেভেলের আমাদের গ্রাহকদের কাছে। এবং এটার ক্ষেত্রে কিন্তু এজেন্ট কিন্তু এই যে লোনটা সে সোর্স করছে এবং কোনো একটা ব্রাঞ্চকে ফরওয়ার্ড করছে, সে কিন্তু এখান থেকে প্রফিট আর্নিংয়েরও তার সুযোগ রয়েছে। এখানেও কিন্তু কমিশন এবং প্রফিটটা এজেন্টের সাথে ব্যাংক শেয়ার করে ব্যবসাটা পরিচালনা করে। নট অনলি দ্যাট, এজেন্টের থ্রুতে কিন্তু ক্রেডিট কার্ড সোর্স করারও সুযোগ রয়েছে। এজেন্ট যদি একজন ভালো ক্রেডিট কার্ড গ্রাহককে ফরওয়ার্ড করে, সেক্ষেত্রে ওই ক্রেডিট কার্ড থেকে যে আর্নিংটা হয় সেটাও কিন্তু ব্যাংকগুলো এজেন্টের সাথে জয়েন্টলি শেয়ার করে নেয়। এজেন্ট ব্যাংকিং নিয়ে আপনাদের এসবিএসসি ব্যাংকের বিশেষ করে ভবিষ্যৎ পরিকল্পনা কি? এসবিএসসি ব্যাংক এজেন্ট ব্যাংকিংটার সম্প্রসারণের ক্ষেত্রে কাস্টমার সেফটি এবং সিকিউরিটিটাকে টপ প্রায়োরিটি দেয়। আমাদের এজেন্ট ব্যাংকিং সম্প্রসারণ করতে হবে। এছাড়া কিন্তু সারা বাংলাদেশে গ্রাহক সেবা পৌঁছে দেওয়া এবং আফটার সেল সার্ভিস এনশিওর করাটা কিন্তু সম্ভব না। আপনি বাংলাদেশের এমএফএসের যদি আপনি বিস্তারটা দেখেন, তারা কীভাবে গিয়েছে সারা দেশে, তারা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এমএফএসের কোনো ব্রাঞ্চ নেই। তারা কি করেছে? ডিস্ট্রিবিউটর নিয়োগ করেছে, তাই না? তাদের হয়ে অন্য একজন কোনো একটা এন্টিটি তাদের ডিস্ট্রিবিউটর হয়ে সারা বাংলাদেশে এমএফএসের সার্ভিস এবং আফটার সেল সার্ভিস ট্রানজ্যাকশন ফ্যাসিলিটিসগুলোকে এনশিওর করছে। ব্রাঞ্চ তো এবং সাব ব্রাঞ্চ তো সারা বাংলাদেশে ওপেন করা একটা ব্যাংকের পক্ষে চ্যালেঞ্জিং। এটা নেটওয়ার্কিংয়ের ইস্যু রয়েছে, রিসোর্সের ইস্যুস রয়েছে,
এটার ফান্ড ম্যানেজমেন্টের ইস্যু রয়েছে, কস্টিংয়ের ইস্যুগুলো ইনভলভ রয়েছে। ব্যাংক সহজেই যেটা করতে পারে, ভালো, দক্ষ, অভিজ্ঞ এবং সুনামধন্য এন্টারপ্রেনার যারা লোকাল এন্টিটিতে দীর্ঘদিন হলো ব্যবসা করছে, সুনামের সাথে কাজ করছে, তাদেরকে যদি প্রশিক্ষণের মাধ্যমে, অ্যাওয়ারনেসের মাধ্যমে, ওয়েল ট্রেনিংয়ের মাধ্যমে একজন দক্ষ এজেন্ট হিসেবে গড়ে তুলতে পারে, তারা কিন্তু অন বিহাফ অফ ব্যাংক গ্রাহককে ব্যাংকের সেবাটা ইকুয়াল লেভেলের একটা সার্ভিস স্ট্যান্ডার্ড মেনটেন করেই গ্রাহক সেবা কিন্তু পরিচালনা করতে পারবে। সো আমরা চাই দক্ষ, প্রশিক্ষিত এবং বিশ্বস্ত পার্টনারশিপের মাধ্যমে আমাদের গ্রাহকদের জন্য সারা বাংলাদেশের সকল জেলা এবং উপজেলা পর্যায়ে গ্রাহক সেবা নিয়ে যাওয়া, এবং সেক্ষেত্রে এজেন্ট আমাদের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। এজেন্ট ব্যাংকিং এই ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি দেখছেন আপনারা, এবং এটা উত্তরণের পথ কি? বাংলাদেশ ব্যাংক বা সরকারের কাছে আসলে কোনো বিষয় আছে কিনা চাওয়া পাওয়া, এবং কোথাও স্থিতিশীল করতে পারে কিনা এই ব্যাংকটাকে, এই ব্যবসাটাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য? এজেন্ট ব্যাংকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আমি মনে করি যে গ্রাহকের সচেতনতা, অ্যাওয়ারনেসটা খুবই ইম্পর্টেন্ট। গ্রাহক যত বেশি সচেতন হবে তত বেশি এজেন্ট ব্যাংকিং সফল হবে ব্যবসাটা, এবং এই মডেলটার স্ট্যাবিলিটি ডিপেন্ড করবে গ্রাহকের সচেতনতার উপর। দ্বিতীয়ত, এজেন্টকে কিন্তু অনেক সুশিক্ষিত এবং প্রশিক্ষিত হতে হবে। একটা ব্যাংক যেভাবে সার্ভিস দেয়, যে ধরনের কমপ্লায়েন্স সার্ভিস স্ট্যান্ডার্ডগুলো ফলো করে, এবং যে ধরনের বাংলাদেশ ব্যাংক বা রেগুলেটরি বডির যে গাইডলাইনগুলো ফলো করে গ্রাহক সেবা দেয়, একজন এজেন্টকে কিন্তু সেই ধরনের দক্ষতা এবং মানসিকতা তৈরি করতে হবে। গ্রাহক এবং এজেন্ট আউটলেট ওনার এই দুজনের সচেতনতা, এই দুজনের ব্যাংকিং আন্ডারস্ট্যান্ডিং, এই দুজনের এজেন্ট ব্যাংকিং এবং দৈনন্দিন ব্যাংকিং সম্পর্কে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন ধারণা, এটা কিন্তু এজেন্ট ব্যাংকিংকে এবং আর্থিক অন্তর্ভুক্তিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং আপনার এজেন্ট ব্যাংকিং নিয়ে নানা বিষয় তুলে ধরার জন্য। আপনাকে এবং আমাদের ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস টিমকে অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রাহক পর্যায়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। সামনের পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে নতুন কোনো আরও তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সঙ্গেই থাকবেন।